सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ উপমহাদেশে ভারতকে কিভাবে সমৃদ্ধ করবে জানেন? নেপাল থেকে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া থেকে থাইল্যান্ড, এমনকি দক্ষিণ কোরিয়া থেকে ভিয়েতনাম। রাম মন্দির ভারতের সঙ্গে নতুন এক যোগসূত্র তৈরি করল এইসব বিভিন্ন দেশের। এই মেলবন্ধন শুধু সাংস্কৃতিক ক্ষেত্রেই নয়, তা ছুঁয়ে যাবে অর্থনৈতিক থেকে কূটনৈতিক ক্ষেত্রেও। তৈরি হবে দ্বিপাক্ষিক সম্পর্কের নয়া রসায়ন। রাম মন্দির কিভাবে ধর্মীয় দিকের পাশাপাশি কূটনীতির স্তরেও নতুন মাইলস্টোনে পৌঁছে দেবে ভারতকে, কিভাবে পারস্পরিক সম্পর্ককে মজবুত করবে, এখানে আমরা সেসব নিয়েই আলোচনা করব। খুঁজে দেখব ভারতের পাশের দেশগুলি কিভাবে এগিয়ে এসেছিল এই মন্দির নির্মাণে। প্রথমে আসি নেপালের কথায়। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে তারা দুটি শালগ্রাম শিলা পাঠিয়েছে অযোধ্যায়। এই শালগ্রাম শিলা আনার সময় ভিড় উপচে পড়েছিল রাস্তায়। পুরো রাস্তা জুড়েই নেমেছিল ভক্তের দল। দিনরাতি চলছিল পূজা অর্চনা। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই শালগ্রাম শিলার মধ্যেই অধিষ্ঠিত আছেন ভগবান বিষ্ণু। রামচন্দ্র আবার বিষ্ণুর অবতার, ফলে শালগ্রাম শিলার মধ্য দিয়েই প্রভু রামকে পুজো দিয়েছেন সকলে। আসলে রামায়ণের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে নেপালের। সেখানে জনকপুরের জনক রাজার মেয়ে সীতা, তাই রাজা রামচন্দ্র তাদের জামাই। এই জামাই বরণে সেখান থেকে এসেছিলেন 500 জন। সঙ্গে করে এনেছিলেন 3000 উপহার। তার মধ্যে ছিল জুয়েলারি, রান্নার সামগ্রী থেকে পোশাক আশাক। এখানে অযোধ্যা যেমন সেজে উঠেছিল, ঠিক তেমনি সাজানো হয়েছিল জনকপুরের মন্দিরগুলিকেও। রাম মন্দির নির্মাণের ফলে দুদেশের এই সম্পর্ক যেমন অন্য মাত্রা পেয়েছে, তেমনি সেখান থেকেও বছর পর পর্যটক আসার সম্ভাবনা রয়েছে অযোধ্যায়। ফলে ভারত নেপাল পারস্পরিক সম্পর্ক যেমন মজবুত হবে, তার প্রতিফলন পড়বে কূটনৈতিক ক্ষেত্রেও। তেমনি অযোধ্যার অর্থনীতিও অন্য মাত্রা পাবে। এবার চলুন শ্রীলঙ্কায়। এই লঙ্কার অশোক বনেই বন্দী রাখা হয়েছিল সীতা দেবীকে। সে কথা স্মরণে রেখেই রাম মন্দির নির্মাণ কাজে সেখান থেকে পাঠানো হয়েছে মূল্যবান শিলা। সেদেশে সীতা এলিয়া থেকে পাঠানো হয়েছে পাথর। মন্দির নির্মাণে যা ব্যবহার করা হয়েছে শুধু উপহারই নয়, রাম মন্দির উদ্বোধন ঘিরে সেজে উঠেছে উত্তর শ্রীলঙ্কার যাবতীয় হিন্দু মন্দির। রামলালাকে ঘিরে উৎসবে মেতেছে জাফনার নাল্লুকোভিল মন্দির। সেখানে উৎসব উপলক্ষে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। ফলে আগামী দিনে এই পারস্পরিক সংযোগ যে নতুন মাত্রা পাবে, শ্রীলঙ্কা থেকে অযোধ্যায় পর্যটক আসবে, তা বলাই বাহুল্য। এরপর চলুন ইন্দোনেশিয়ায়। ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত এই দেশটি মুসলিম অধ্যুষিত, কিন্তু সেদেশেও ভগবান রাম ও রাম মন্দিরকে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো। সেখানকার প্রতিটি মন্দিরই সেজে উঠেছিল আলোকমালায়, চলছিল রামের ভজনা। আসলে ইন্দোনেশিয়া জুড়েই রামায়ণের চরিত্রদের ছড়াছড়ি চোখে পড়ার মতো। বালিতে গেলেই রাস্তায় দেখা মিলবে গরুর জটায়ু থেকে রাম হনুমানের মূর্তির। প্রতি সপ্তাহান্তেই সেখানে মন্দিরে রামায়ণ পাঠ হয়। যারা যোগ দেন তারা বেশিরভাগই হিন্দু নন। কিন্তু তাহলে কেন আসেন তারা? কারণ রামকে তারা আদর্শ রাজা হিসেবে দেখেন। বছরের পর বছর ধরেই সেখানে চলছে এই ট্র্যাডিশন। বাল্মীকি রামায়ণের সঙ্গেই তামিল কবি কাম্বানের রামায়ণ বহুল পঠিত সে দেশে। জাপানিজ কাকাবেন রামায়ণ ও বালিনীর রাম কবচের যথেষ্ট প্রভাব সে দেশে। রাম মন্দির উদ্বোধনের সময় ইন্দোনেশিয়া থেকে প্রতিনিধিরা এসে যোগ দিয়েছিলেন অযোধ্যায়, সামিল হয়েছিলেন দীপোৎসবে, যোগ দিয়েছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
বালিতে রামলীলাকে ঘিরে প্রায়শই অনুষ্ঠান লেগেই থাকে। তাই রাম মন্দির নির্মাণের পর ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ক যে আরো মজবুত হবে তা বলাই বাহুল্য। সে দেশ থেকে পর্যটকেরও ঢল নামবে অযোধ্যায়। ইন্দোনেশিয়ার কাছাকাছি দেশ থাইল্যান্ড। ভারতে যেমন পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ, সেদেশে রামাকেন। দুদেশের সংস্কৃতিতেও প্রচুর মিল। ভারতে যেমন দীপাবলি পালিত হয়, তেমনি থাইল্যান্ডেও একইভাবে উদযাপিত হয় এই উৎসব। সেদেশের দীপাবলি উৎসবকে বলা হয় লয় ক্রেত। ভারতে যেমন অযোধ্যা, তেমনি সেদেশেও রয়েছে আয়ুথা। ত্রয়োদশ শতাব্দীতে সিয়াম সাম্রাজ্যের রাজধানী ছিল এই আয়ুথা। রাজার উপাধি ছিল রামাতিবোধি। অনেকেই বলেন এখানকার রাজারা রঘুপতি রামের বংশধর। অযোধ্যা থেকে আয়ুথার দূরত্ব 3000 কিলোমিটার, কিন্তু সাংস্কৃতিক মেলবন্ধন জুড়ে দিয়েছে দুদেশকে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এই আয়ুথা থেকেই মাটি পাঠিয়েছে থাইল্যান্ড। রামচন্দ্রের জলাভিষেকের জন্য সেখানকার দুটি নদী থেকেও জল পাঠানো হয়েছে। মন্দির উদ্বোধনের দিন তা সরাসরি সম্প্রচার করা হয়েছে ব্যাংককে। প্রসাদ বিতরণ হয়েছে। ফলে রাম মন্দির ঘিরে উন্মাদনায় ভাসছে থাইল্যান্ডও। প্রতিবেশী এই দেশের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গে দু দেশের সম্পর্ক যে অন্য মাত্রা পেতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। এবার এসে দক্ষিণ কোরিয়া প্রসঙ্গে। অনেকেই জানেন না দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে অযোধ্যার। কিন্তু কিভাবে সেটা? সময়টা প্রথম শতাব্দীর, মানে 2000 বছর আগের কথা। কোরিয়ান লেজেন্ডসরা জানাচ্ছেন অযোধ্যার রাজকুমারী সূর্যরত্না প্রথম শতাব্দীতে গিয়েছিলেন সেদেশে। বাবার ইচ্ছে তাকে বিয়ে করতে হয়েছিল কোরিয়ার রাজা কিম সোরোকে। বিয়ের পর সূর্যরত্না পরিচিত হন রানী সিও ওয়াং ওক নামে। 2000 বছর আগে করক বংশের সন্তানেরা এদেরই সন্তান বলে মনে করা হয়। সেই যোগসূত্র ধরেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে এখনো অটুট সম্পর্ক ভারতের। রাম মন্দির উদ্বোধনে যোগ দিয়েছিলেন সেদেশের রাষ্ট্রদূত। ফলে দক্ষিণ কোরিয়া থেকে ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে মালয়েশিয়া গভীর সম্পর্ক রামায়ণের। ভিয়েতনামে গেলে এখনো মন্দিরের গায়ে দেখা যাবে রামায়ণের নানা চরিত্র আঁকা। ঋষি বাল্মীকির নামেও মন্দির রয়েছে সেখানে। রাম মন্দির নির্মাণ উপলক্ষে 100টি দেশ থেকে মাটি ও জল এসেছে অযোধ্যায়। ভায়া দুবাই জল এসেছে পাকিস্তান থেকেও। দিল্লির হিন্দু স্টাডি সার্কেলের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছিলেন বিজেপি নেতা বিজয় জলি। বিশ্বের বিভিন্ন প্রান্তের জল ও মাটি যেমন এসেছে রাম মন্দির অঙ্গনে, তেমনি জল আনা হয়েছে 7টি মহাদেশ থেকেও। রাজা রামচন্দ্রের যখন রাজ্যাভিষেক হয় তখন 7 সাগরের জল আনা হয়েছিল। সে কথা স্মরণ রেখেই এই কর্মসূচি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায়ের উপস্থিতিতে 7 মহাদেশের 7 সমুদ্রের জল গ্রহণ করেন রাজনাথ সিং। ফলে রাম মন্দির নির্মাণ উপলক্ষে সারা বিশ্বের বহু ধারা এসে মিশেছে এই ভারতের মাটিতে। আধ্যাত্মিক রাজধানী হিসেবে উঠে এসেছে অযোধ্যা। তা যেমন বিভিন্ন দেশের সঙ্গে ভারতের আধ্যাত্মিক মেলবন্ধন ঘটাচ্ছে, তেমনি পলিটিক্স থেকে ডিপ্লোমেসির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকে বলছেন এটা বিজেপির রিলিজিয়াস ডিপ্লোম্যাসি। এ ব্যাপারে আপনার কি ভাবনা জানান আমাদের কমেন্টে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।